শীত এসে যাবে আর বাঙালি বাড়িতে পিঠেপুলি হবে না, এটাও কি হয়? একদম হতে পারে না। তাই এবছরের পিঠেপুলি শুরু করলাম পাটিসাপটা দিয়ে। পাটিসাপটা হলো আমার সবথেকে পছন্দের পিঠে। রেসিপিটা দেখুন, হয়তো আপনাদেরও ভালো লাগবে। পাটিসাপটা বানানোর কয়েকটা স্টেপ থাকে। প্রথমে ব্যাটার বানাতে হয়, তারপর পুর বানাতে হয়, তারপর ফাইনালি পাটিসাপটাগুলো গড়তে হয়। ব্যাটারটা যেহেতু আমি ঘন্টা দুয়েক রেস্টে রাখি, তাই ব্যাটারটা আমি বিকালের দিকে বানিয়ে রেখেছিলাম। কি করে বানিয়েছি সেটা আগে দেখিয়ে দিই। এখনো বাজারে ভালো লিকুইড গুড় আমি পাইনি, সেই কারণে পাটালি গুড় দিয়েই আজকে এই পাটিসাপটা তৈরি করব। যে কোনো গুড়েই কিন্তু বেশ খানিকটা ইমপিউরিটিস বা কিছুটা ময়লাও থাকে, তো সেই কারণে গুড় সবসময় ছেঁকে নিয়ে ব্যবহার করা উচিত। তো পাটালি গুড়টা সেই কারণে আমি একটু লিকুইড করে নিচ্ছি, তারপর এটাকে ছেঁকে নিয়ে ব্যবহার করব। তো আমি এখানে 275 গ্রাম পাটালি গুড় নিয়েছি এবং গুড়টাকে ছোট ছোট টুকরো করে কেটে একটা সসপ্যানের মধ্যে দিয়েছি, সাথে দিয়েছি অল্প একটু জল। দেখুন, জল এবং গুড়টা ভালো করে মিশে গেছে, মানে গুড়টা সম্পূর্ণ গলে গেছে। এর বেশি কিন্তু আর এটাকে রান্না করার দরকার নেই। এবার এটা নামিয়ে ছেঁকে নিচ্ছি। আর ছাঁকার পর দেখুন এর মধ্যে কতটা ময়লা ছিল। যদি ছেঁকে না নেওয়া হতো এগুলো সমেতই খেতে হতো। তাই পাটালি গুড় ব্যবহার করলেও এভাবে একটু লিকুইড করে সেটা ছেঁকে নেবেন। আচ্ছা, এবার পাটিসাপটার ব্যাটারটা বানাবো। তার জন্য আমি মেজারিং কাপের 1 কাপ নিয়েছি চালের গুঁড়ো। যতটা চালের গুঁড়ো ঠিক তার অর্ধেক, মানে হাফ কাপ নিয়েছি ময়দা। আর যতটা ময়দা ঠিক তার অর্ধেক, মানে 1/4 কাপ নিয়েছি সুজি। আর দেব এই লিকুইড করে নেওয়া গুড়টা 1 কাপ। পাটিসাপটার জন্য এই যে ব্যাটারটা তৈরি করা হচ্ছে, এতে কিন্তু খুব বেশি মিষ্টি দিয়ে দেবেন না, তাহলে কিন্তু পাটিসাপটা যে প্যানে আপনারা তৈরি করবেন সেটাতে আটকে যেতে পারে। আর পাটিসাপটার এই ব্যাটারটা বানানোর পর অন্তত ঘন্টা খানেক বা হাতে যদি সময় থাকে 2-3 ঘন্টা পর্যন্ত এই ব্যাটারটা রেস্টে রাখবেন। তারপর এটা দিয়ে পাটিসাপটা তৈরি করবেন। এতে পাটিসাপটা ভাঁজ করার সময় অনেক সময় যে ভেঙে যায় সেই প্রবলেমটা হবে না। আচ্ছা, এরপর এর মধ্যে দিয়েছি 1 কাপ লিকুইড দুধ, আর তার সাথে দিয়ে দেব 1 কাপ পরিমাণে জল। তো দুধটা দিয়ে আগে ভালো করে মিশিয়ে নিচ্ছি আমি, তারপর জলটা দেব। দেখুন, আমি এখানে দুধটাও কিন্তু অল্প অল্প করেই দিয়েছি, মানে অল্প করে দিচ্ছি এবং মেশাতে থাকছি। এতে কিন্তু এই যে ব্যাটারটা তৈরি হচ্ছে এতে লাম্পস থাকার সম্ভাবনা অনেকটাই কমে যাবে। আর যদি একসাথে সমস্ত লিকুইড দিয়ে তারপর মেশাতে শুরু করেন তাহলে কিন্তু ব্যাটারটার মধ্যে অনেক লাম্পস থাকবে বা দলা পাকিয়ে থাকবে। আর এভাবে যদি অল্প অল্প করে লিকুইডগুলো ঢালতে থাকেন এবং এটা মেশাতে থাকেন তাহলে দেখবেন এতে কোনো লাম্পস তৈরি হবে না। তো প্রথমে দিয়েছিলাম 1 কাপ পরিমাণে গুড়, তারপর দিয়েছি 1 কাপ পরিমাণে দুধ, আর তারপর দিলাম 1 কাপ পরিমাণে জল। পাটিসাপটার এই যে ব্যাটারটা তৈরি হবে এটা কিন্তু এরকম একদম পাতলা তৈরি করতে হবে। দেখতেই পাচ্ছেন এটা সামান্য একটু ঘন হয়ে যাবে, কারণ এর মধ্যে সুজি রয়েছে, সুজিটা তো একটু ফুলে যাবে। তো এবার এটাকে ঢাকা দিয়ে এভাবেই রেখে দিতে হবে অন্তত পক্ষে 1 ঘন্টা, আর সময় বেশি থাকলে 2-3 ঘন্টা। আচ্ছা, এর পরবর্তী স্টেপে আমি পাটিসাপটার পুরটা তৈরি করব। আজকে আমি ক্ষীরের পাটিসাপটা তৈরি করছি, তো ক্ষীর তৈরি করব। প্রথমেই একটা ফ্রাইং প্যান ভালো করে গরম করে তার মধ্যে সামান্য একটু জল দিয়েছি এবং তারপর দিয়ে দিচ্ছি এর মধ্যে 1/2 লিটার ফুল ক্রিম দুধ। যে কোনো দুধ এখানে ব্যবহার করতে পারেন। ফুল ক্রিম দুধ নেওয়া হলে পাটিসাপটার যে পুরটা তৈরি হবে সেটার টেস্ট অনেক বেশি হবে। তো দুধটা হালকা গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি চালের গুঁড়ো, এই ছোট চামচের 2 চামচ মতো, মানে এটা খুব বেশি হলে 1.5 চা চামচ মতো হবে। আর যে চালের গুঁড়ো আমি ব্যবহার করেছিলাম পাটিসাপটার ব্যাটারটা তৈরি করতে, সেই চালের গুঁড়োই কিন্তু আমি এখানে ব্যবহার করলাম। আর অনেকেই প্রশ্ন করবেন এটা সেদ্ধ চালের গুঁড়ো না আতপ চালের গুঁড়ো। তো এটা কেনা চালের গুঁড়ো, আপনারা যে কোনো কেনা চালের গুঁড়ো এখানে ব্যবহার করতে পারেন, মানে এটা প্যাকেটের চালের গুঁড়ো। আর প্যাকেটের গায়ে কিন্তু কোথাও লেখা ছিল না যে এটা সেদ্ধ চালের গুঁড়ো না আতপ চালের গুঁড়ো। আমি সেই জন্যই বললাম যে কোনো চালের গুঁড়ো এখানে ব্যবহার করতে পারেন। চালের গুঁড়োটা অ্যাড করা হলে দুধটা একটু তাড়াতাড়ি ঘন হবে আর ক্ষীরের পরিমাণটাও একটু বাড়বে। আচ্ছা, এই ক্ষীর তৈরিতে আমরা তো গুড়টা ব্যবহার করব, তো গুড়টা একটু টেস্ট করে নিচ্ছি বা চেক করে নিচ্ছি যে এটা দুধে মেশানোর পর কেটে যাবে কিনা। তার জন্য একটু গরম দুধ নিয়েছি একটা কাপের মধ্যে এবং তার মধ্যে অল্প একটু গুড় মিশিয়ে দেখে নিলাম যে দুধটা কেটে গেল কিনা। দুধটা কেটে যায়নি, তার মানে গুড়টা কিন্তু এই ক্ষীর তৈরিতে ব্যবহার করা যাবে। তো এই গুড় মেশানো যে দুধটা রয়েছে সেটা আমি এই দুধটার মধ্যেই অ্যাড করে দিলাম, মানে এখান থেকেই নিয়েছিলাম এখানেই আবার দিয়ে দিলাম। তো এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি 100 গ্রাম পরিমাণে খোয়া ক্ষীর। খোয়া ক্ষীরের পরিবর্তে আপনারা এখানে গুঁড়ো দুধও ব্যবহার করতে পারেন, অথবা শুধু লিকুইড দুধ একটু বেশি পরিমাণে নিয়ে সেটাকে ফুটিয়ে ফুটিয়ে ঘন করে ক্ষীর তৈরি করে নিতে পারেন। অনেকগুলো অপশন দিলাম, আপনাদের যেটা সুবিধা মনে হবে আপনারা সেরকম ভাবেই ক্ষীরটা তৈরি করে নেবেন। আমি খোয়া ক্ষীরটা এভাবে হাত দিয়ে ভেঙে ভেঙে দুধের মধ্যে অ্যাড করছি, আপনারা চাইলে এটাকে গ্রেট করেও দিতে পারেন। এবার আবারও সমস্ত উপকরণ একসাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর এবার এটাকে ততক্ষণ পর্যন্ত রান্না করব যতক্ষণ পর্যন্ত না এই মিশ্রণটা একদম ঘন হয়ে শুকনো শুকনো হয়ে আসছে।
তো দুধের এই মিশ্রণটা আরেকটু ফুটতে থাক, ততক্ষণে আমি 1 মুঠো মতো কাজু বাদাম নিয়েছি, যেটাকে হামানদিস্তাতে আধ ভাঙা করে নিয়ে এই ক্ষীরের মধ্যে দেব। পাটিসাপটার এই ক্ষীরটা যখন খাওয়া হবে তখন এই বাদামের টুকরোগুলো যখন মুখে পড়বে তখন খেতে কিন্তু খুব ভালো লাগবে। তবে এটা সম্পূর্ণ অপশনাল, কেউ না চাইলে নাও দিতে পারেন। তো আধ ভাঙা করা কাজু বাদামটা এর মধ্যে আমি দিয়ে দিয়েছি, দিয়ে আবারও ভালো করে মিশিয়ে দিচ্ছি। আস্তে আস্তে দেখুন এটা অনেকটাই ঘন হয়ে গেছে। আপনারা এটাকে মিডিয়াম টু হাই ফ্লেমে রেখেও ঘন করতে পারেন, তবে এটাকে কিন্তু অনবরত নাড়াচাড়া করতে থাকতে হবে যাতে নিচ থেকে এটা ধরে না যায়। ক্ষীর তৈরির সময় গ্যাসের ফ্লেমটা যদি বাড়িয়ে রাখা হয়, মানে দুধটা ঘন করার সময়, তাহলে কিন্তু খুব বেশিক্ষণ সময় লাগবে না ক্ষীরটা তৈরি হতে। মোটামুটি 15 মিনিটের মধ্যেই কিন্তু ক্ষীরটা তৈরি হয়ে যাবে, তবে অনবরত নাড়াচাড়া করতে থাকতে হবে। যাই হোক, দুধের মিশ্রণটা এখন অনেকটাই ঘন হয়ে গেছে, তো এবার এর মধ্যে স্বাদ অনুযায়ী মিষ্টি দিতে হবে। তো আমি তো যে গুড়টা লিকুইড করে রেখেছিলাম সেটাই দিলাম এখানে 100 ml মতো। মিষ্টির পরিমাণটা আপনারা নিজেদের স্বাদ অনুযায়ী বাড়িয়ে বা কমিয়েও এখানে দিতে পারেন। তো গুড়টা ভালো করে মিশিয়ে দেওয়ার পর আবারও এই মিশ্রণটাকে আরো কিছুক্ষণ রান্না করে এটাকে আরো একটু ঘন করে নিতে হবে। আপনারা যারা ভাবছেন যে ফালতু বকে বকে আমি ভিডিওটা বড় করছি, তারা কিন্তু বানাতে গেলে বুঝতে পারবেন যে এই যা যা আমি কথাগুলো বলছি, যা যা টিপসগুলো শেয়ার করছি, সেগুলো কিন্তু প্রত্যেকটাই ভীষণ ইম্পর্টেন্ট। পাটিসাপটা দেখতে খুব সহজ হলেও একটু এদিক ওদিক হলেই কিন্তু পাটিসাপটা তৈরি করতে সমস্যা হবে। তো দেখুন ক্ষীরের কনসিস্টেন্সিটা এরকম একটু মাখা মাখা থাকাকালীনই কিন্তু আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দিলাম। এটাকে আর বেশি ঘন করব না, কারণ ঠান্ডা হওয়ার পর এটা এমনিতেই একটু ঘন হবে। আর যদি এর থেকে বেশি টাইট করে নামানো হয় তাহলে কিন্তু ঠান্ডা হওয়ার পর ক্ষীরটা শক্ত হয়ে যেতে পারে। তাই এরকম সন্দেশের মতো কনসিস্টেন্সি থাকাকালীনই কিন্তু ক্ষীরটা নামিয়ে ঠান্ডা হতে দিতে হবে। তবে আমি আর ঠান্ডা হতে দিইনি, এইভাবেই আমি পাটিসাপটাগুলো বানাতে শুরু করেছিলাম, কারণ আমার ব্যাটারটা বিকালে বানানো ছিল, ঘন্টা 2 রেস্টে রেখেছিলাম। তো এবার আমি সঙ্গে সঙ্গেই এটা দিয়ে পাটিসাপটা তৈরি করব। দেখুন ঘন্টা 2 রেস্টে রাখার পর ব্যাটারটা কিন্তু খুব সুন্দরভাবে সেট হয়ে গেছে। আগের থেকে সামান্য একটু ঘন হয়েছে, তো আগে একটা পাটিসাপটা তৈরি করে দেখে নিই। যদি মনে হয় আর একটু পাতলা করতে হবে ব্যাটারটা, তো আর একটু দুধ বা জল মিশিয়ে এটা পাতলা করে নেওয়া যেতেই পারে। তবে এক্ষুনি আর এটাকে আমি পাতলা করছি না। আচ্ছা, এবার চলে যাচ্ছি ফাইনালি পাটিসাপটাগুলো তৈরির দিকে। তো ফ্রাইং প্যান ভালো করে গরম করে নিয়ে তার মধ্যে সামান্য একটু ঘি দিয়েছি আমি, জাস্ট কয়েক ফোঁটা মতো, এবং ঘিটা পুরো ফ্রাইং প্যানে ভালো করে ছড়িয়ে দিয়েছি। পাটিসাপটার এই ব্যাটারটা ফ্রাইং প্যানে দেওয়ার আগে ভালো করে খেয়াল রাখতে হবে যাতে ঘি এবং ফ্রাইং প্যান দুটোই খুব ভালো করে গরম হয়। তাহলে পাটিসাপটার যে টেক্সচারটা সেটা একটু জালি জালি টাইপের হবে এবং দেখতে ভালো লাগবে। আর ব্যাটারটা দেওয়ার পরে ফ্রাইং প্যানটা এভাবে হালকা একটু ঘুরিয়ে দিলেই কিন্তু ব্যাটারটা এরকম গোল হয়ে ছড়িয়ে যাবে। ব্যাটারটা দেওয়ার সময় গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাইতে রাখবেন এবং ব্যাটারটা দেওয়া হয়ে গেলেই গ্যাসের ফ্লেমটা কমিয়ে দেবেন। জাস্ট কয়েক সেকেন্ডের মধ্যেই দেখবেন ব্যাটারের ওপরের পোর্শনটা একটু শুকাতে শুরু করেছে। তখন যে পুরটা তৈরি করে রাখা হয়েছে সেটা যে কোনো একটা সাইডে এভাবে লম্বা করে দিয়ে দিতে হবে। তো পুরটা দিয়ে দেওয়ার পরেই দেখবেন একটু সাইড থেকে কিন্তু এই যে ব্যাটারটা সেটা ছাড়তে শুরু করেছে। তো এবার এটাকে ফোল্ড করে নিতে হবে। তো আমি আগে চেক করে নিচ্ছি যে এটা প্যানটাকে ছাড়তে শুরু করেছে কিনা, তারপরেই এটাকে টানাটানি করেছি। না হলে যদি দেখা যায় কাঁচা রয়ে গেছে এবং টানাটানি করতে যাচ্ছি তাহলে কিন্তু পাটিসাপটাগুলো ছিঁড়ে যেতে পারে। আচ্ছা, এভাবে ভাঁজ করার পরেই কিন্তু পাটিসাপটাগুলো ফ্রাইং প্যান থেকে তুলে নেবেন না, এভাবে কিছুক্ষণ রেখে দেবেন, মোটামুটি 30 থেকে 40 সেকেন্ড মতো, মানে ভাঁজ করা অবস্থাতেই রেখে দেবেন। আর 2-1 বার এভাবে উল্টে দিয়ে দিয়ে একটু সেঁকে নেবেন যাতে ভেতর থেকে পাটিসাপটাগুলো ভালো মতো রান্না হয়ে যায় বা সেদ্ধ হয়ে যায় বা কাঁচা না থাকে। মোদ্দা কথা হচ্ছে এটাই। আর আপনাদের কাছে যদি ননস্টিক প্যান বা তাওয়া না থাকে তাহলে আপনারা চেষ্টা করবেন কোনো লোহা বা কাস্ট আয়রনের যে ফ্রাইং প্যান বা তাওয়াগুলো সেগুলোতে পাটিসাপটা বানানোর। আর যদি স্টিলের ফ্রাইং প্যান ছাড়া অন্য কিছু না থাকে আপনাদের কাছে, তাহলে ব্যাটারে যে চালের গুঁড়োটা দেওয়া হয়েছে সেটা স্কিপ করে শুধুমাত্র ময়দা এবং সুজি দিয়ে বানাবেন পাটিসাপটা। কারণ ব্যাটারে চালের গুঁড়ো থাকলে সেটা অনেক সময় স্টিলের বাসনে একটু স্টিক করতে পারে। তো আমাদের প্রথম পাটিসাপটা তো রেডি হয়ে গেছে, ওটাকে আমি ফ্রাইং প্যান থেকে তুলে নিয়েছি। আর একই রকম ভাবে ফ্রাইং প্যানটাকে খুব ভালো করে গরম করে তার মধ্যে সামান্য একটু ঘি দিয়েছি, কয়েক ফোঁটা জাস্ট। তারপর আরো 1 হাতা মতো ব্যাটার এর মধ্যে আমি দিয়েছি। আর এই সময় গ্যাসের ফ্লেমটা বাড়ানো রয়েছে। ব্যাটারটা দেওয়ার পরে গ্যাসের ফ্লেমটা কমিয়ে দিতে হবে, মানে ব্যাটারটা এভাবে ছড়িয়ে দেওয়ার পর গ্যাসের ফ্লেমটা কমিয়ে দেবেন। তারপর যখন দেখবেন ব্যাটারের ওপরের পোর্শনটা এরকম হালকা একটু শুকনো শুকনো হতে শুরু করেছে, তখন পুরটা দিয়ে দিতে হবে যে কোনো একটা সাইডে। এই যে আমি প্রত্যেকটা টিপস অ্যান্ড ট্রিক্স ধরে ধরে বলছি, এগুলো কিন্তু যারা একেবারে নতুন হয়তো পাটিসাপটা তৈরি করবেন প্রথমবার, তাদের কথা মাথায় রেখেই বলছি। তো আগেরটার মতো একই রকম ভাবে এই পাটিসাপটাটাও পুর দেওয়ার পর এটাকে এভাবে ফোল্ড করে নিচ্ছি।
আর পাটিসাপটার গায়ে যে ছিদ্র ছিদ্র টেক্সচারটা তৈরি হয়েছে এটা কিন্তু সম্পূর্ণ গ্যাসের ফ্লেমটার উপরে ডিপেন্ড করে। মানে দেখবেন শুরুর দিকের পাটিসাপটাগুলো এরকম ছোট ছোট ছিদ্রযুক্ত তৈরি হয়েছে, মানে টেক্সচারটা। আর যত বেশি পাটিসাপটা তৈরি করা হবে আস্তে আস্তে দেখবেন এই ছিদ্রগুলো একটু বড় বড় হতে থাকবে, কারণ তখন গ্যাসের ফ্লেম আরো বাড়িয়ে দেওয়া হবে। যাই হোক, দুটো পাটিসাপটা আমি তৈরি করে দেখিয়ে দিলাম। দেখতেই পাচ্ছেন কেমন তৈরি হয়েছে পাটিসাপটাগুলো। একই রকম ভাবে বাকি সমস্ত পাটিসাপটাগুলো তৈরি করে নিতে হবে। আশা করি সমস্ত টিপস অ্যান্ড ট্রিক্স ফলো করে পাটিসাপটা তৈরি করলে আপনাদের পাটিসাপটাও একদম পারফেক্ট হবে, আর তার সাথে অসাধারণ খেতে হবে। তো কেমন লাগলো রেসিপিটা সেটা কিন্তু অবশ্যই আমায় কমেন্টে জানাবেন। রেসিপিটা ভালো লেগে থাকলে ভিডিওটাকে বরাবরের মতো একটা লাইক এবং শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল। আচ্ছা, পাটিসাপটাগুলো সাজানোর জন্য আমি ওপর থেকে একটু লিকুইড গুড় এভাবে ছড়িয়ে দিচ্ছি, তাতে এটা দেখতে ভালো লাগবে। জাস্ট এটা কিন্তু সম্পূর্ণ অপশনাল, আপনারা এই স্টেপটা নাও করতে পারেন। তো এখানে আমাদের পাটিসাপটা একেবারে রেডি। দেখতে যেমন দুর্দান্ত হয়েছে, খেতেও কিন্তু অসাধারণ হয়েছিল। আর যে পরিমাণ উপকরণ আমি নিয়েছি তাতে এরকম সাইজের 16টা পাটিসাপটা তৈরি হয়েছে। আজ তাহলে এ পর্যন্তই, আবার দেখা হবে পরের পর্বে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন এবং সবাইকে খুব ভালো রাখবেন। নমস্কার। আর আমার চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করে নেবেন যদি এখনো না করা থাকে।